রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু কিছুক্ষণ মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারবো। ডিবিটা আর কোনো আয়নাঘর নয় বললেন সংস্থা প্রধান। জনগণের আস্থা অর্জনের লক্ষ্য কোনো সদস্য অন্যায় করলে ছাড় নয়। উজানের ঢলে শেরপুরের শতাধিক গ্রাম প্লাবিত, প্রাণ গেছে ৩ জনের। ময়মনসিংহ অর্ধশতাধিক গ্রামে বানের পানি। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। দুপুরে বাড়িধারায় জানাজা, কাল মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন। চট্টগ্রামে ফের তেলবাহী ট্যাংকারে আগুন, নাশকতার সন্দেহ শিপিং কর্পোরেশনের তদন্তে কমিটি। এবং লেবানন জুড়ে ইসরায়েলি হামলা জোরদার, প্রাণহানি ছড়ালো ২০০০। সিরিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জাতিসংঘের উদ্বেগ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। তৃতীয় দফায় শুরু হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। এতে অংশ নেবে বিএনপি সহ ৭টি রাজনৈতিক দল। শনিবার দুপুর ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে। বেলা ২:৩০টায় বিএনপির সঙ্গে বৈঠক দিয়ে শুরু হবে সংলাপ। ৩টায় জামায়াত ইসলামী ও ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, এরপর ৪টায় বাম গণতান্ত্রিক জোট, ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ৫:৩০টায় এবি পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। এর আগে সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে কিছুক্ষণ পর। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, সংলাপে অংশ নিতে বিএনপি এসেছে কিনা, তারা কি বলছে এবং বাকি রাজনৈতিক দলগুলো কখন আসবে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ডানা ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ করবেন রাজনৈতিক দলগুলো। অর্থাৎ আমরা ইতোমধ্যে আমাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি কিন্তু জানিয়েছেন যে বিগত সরকারের যে ১৪ দলীয় জোটের বাইরে যে সকল রাজনৈতিক দল আছে সেই সকল রাজনৈতিক দলের সাথে তারা ২ দফায় এই সংলাপ করবেন। আজ প্রথম দিন সংলাপ করবেন বিএনপি, জামাত সহ ৩টি দলের সাথে এবং একটি যে ইসলামিক মোর্চা রয়েছে তাদের সাথে আজকে সংলাপ করবেন। সেই ফলশ্রুতিতে প্রথম সংলাপে আসবেন প্রধান রাজনৈতিক দল বিএনপি। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত বিএনপি রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী প্রধান উপদেষ্টার যে হেয়ার রোডের যমুনার বাসভবনটি রয়েছে সেখানে এখনও কেউ আসেননি। তাদের সংলাপ হবে দুপুর ২:৩০টায়। এবং আমরা যতটুকু জেনেছি যে এরপর দুর্গাপূজার ছুটির পরে পরবর্তী শনিবারে আরেক দফা সংলাপ হবে। এবং আজকের সংলাপে যেসব বিষয়ে আলোচনা হবে তার মধ্যে সবচেয়ে প্রথম গুরুত্ব পাবে হচ্ছে, আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা গত ১১ই আগস্ট যে বক্তৃতা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি বলেছিলেন যে তিনি ৬টি সংস্কার কমিশন করেছেন এবং তার মধ্যে ৫টি সংস্কার কমিশন কিন্তু ইতোমধ্যে সম্পূর্ণভাবে গঠিত হয়ে গেছে। এবং এই সংস্কার কমিশনগুলো কিভাবে সংস্কার কাজ করবে এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে তারা আলোচনা করার জন্য ডেকেছেন। তবে রাজনৈতিক দলের নেতাদের সাথে যখন আমরা আলোচনা করেছি তারা কিন্তু জানিয়েছেন যে প্রথমেই তারা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনবেন এবং তারপর তারা তাদের যে সংস্কারের প্রস্তাবগুলো রয়েছে সেই সকল প্রস্তাব দেবেন। এবং এখানে আরও একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে একটি দেশি বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে। সেই জন্য যেহেতু ৯ তারিখ থেকে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি নির্দেশনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে কন্ট্রোল করা যাবে সেই বিষয়ের
করার জন্য রাজনৈতিক দলের পরামর্শ নেবেন বলে আমরা জানতে পেরেছি। ডানা ইসলাম এখন পর্যন্ত যেহেতু সংলাপ শুরু হয়নি, সংলাপগুলো হওয়ার পরে রাজনৈতিক দলের সাথে কি নিয়ে আলোচনা হলো সে বিষয়টি জেনেই আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। ডানা। শামীমা, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 2 বার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। মির্জা ফখরুল বলেন, 53 বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। সরকারকে সময় দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা ততদিনই সরকারকে সময় দিব যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান। ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গা নিয়ে যেতে কাজ করবে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে সব মামলা তদন্তের আশ্বাস দেন তিনি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মহানগর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদের দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে, ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। দুর্গাপূজা ঘিরে পুরো ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, পুলিশের পাশাপাশি মন্দিরে মন্দিরে সাদা পোশাকে অবস্থান করবে ডিবি। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। ডিবি কাউকে গ্রেফতার করলে লুকোচুরি থাকবে না, সে সঙ্গে ডিবিকে গণমানুষের আস্থার জায়গা নিতে চান বলে জানান এই কর্মকর্তা। এখানে যারা ডিবি অফিসে আটক হন, তার আত্মীয় স্বজন যারা থাকেন, তাৎক্ষণিকভাবে তারা সংবাদ পেয়ে যান যে এখানে কে আসামি হিসেবে এসেছেন। এই ক্ষেত্রে আমাদের লুকোচুরি করার কোনো সুযোগ নেই। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। পুলিশ কর্মকর্তা শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আরো অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। ঢলের পানিতে মৃত্যু হয়েছে 3 জনের। শেরপুর সদর, ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শিবর্দী উপজেলার প্রায় সবকটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। ভেসে গেছে মাছের ঘের, কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত 50টির বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই এসব এলাকায়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। রাতে পানি কিছুটা কমলেও সকাল থেকে ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
ভেঙে গেছে শেরপুর সদর, ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার প্রায় সবকটি নদীর বাঁধ। পানিতে তলিয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ী উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোজার ঠাঁই। এরকম পানি আর দেখিনি, হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা, খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। আমাদের বাড়ি ঘরে খুব পানি উঠছে, এরপরে আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। সারাদিন গরু বাছুর ছাগল বেড়া যা আছে সব আমরা কিছু ছাইরা দিছি, কিছু রাস্তায় উঠেছে। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, এই দেখতে দেখতে পানি এক ধাক্কায় আসি বলছে, আসি বেরিয়ে যে এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উঁচা হয়ে এই মুখে পড়ছে, বাড়ি ঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দুর্গতদের। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দির ঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে 50টিরও বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেই মুঠোফোনের নেটওয়ার্কও। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুর নালিতাবাড়ী রোডের রানীগাঁও এলাকার পানির তোড়ে কালভার্ট ভেঙে ঢাকার সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট হওয়া বন্যায় পানিবন্দী শেরপুরের লাখো মানুষ। জেলার 5টি নদ নদীর বাঁধ ভেঙে এসব এলাকায় দুর্ভোগে পড়েছে প্রত্যেকটি মানুষ। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি মাঠ, সবজি ক্ষেত সহ ভেসে গেছে পুকুরের মাছ। বিধ্বস্ত হয়েছে অনেক কাঁচা ঘরবাড়ি এবং রাস্তাঘাট। বন্যার কবলে পড়ে ইতিমধ্যে নালিতাবাড়ীতে 3 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে 1 জন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধার কর্মীরা গতকাল থেকে উদ্ধার কাজ চালালো। প্রয়োজনীয় নৌকা এবং উদ্ধার সরঞ্জামাদি না থাকার কারণে অধিকাংশ এলাকাগুলো থেকে উদ্ধার করবে তাদের উদ্ধার করতে পারছে না বিপদগ্রস্ত মানুষদের। জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এই সকল বন্যা কবলিত এলাকার মানুষের পাশে শুকনো খাবার নিয়ে পৌঁছালেও পর্যাপ্ত এবং পরিমিত না হওয়ার কারণে অনেকে কিন্তু নানা ধরনের দুর্ভোগে পড়েছে। এবং এই দুর্ভোগের কবলিত এলাকায় শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে, যেখানে উঠান থেকে কিছুটা পানি সরে গেলেও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। এখানে গতকালকে থেকে যে সকল উদ্ধার কর্মীরা তারা উদ্ধার কাজে এসেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রবল স্রোতের কারণে তারা আসলে ঘরবন্দি যে সকল মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু পৌঁছতে পারেনি। এবং তারা শুকনো খাবারও এই মুহূর্তে যে সকল পানিবন্দী এলাকার মানুষজন রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে জেলার প্রত্যেকটি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়া এই এলাকার মানুষের দুর্ভোগের জন্য শেষ নেই। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দেশের প্রত্যেকটা এলাকা থেকে উদ্ধার তৎপরতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জারোয়ারপাড় বন্যা কবলিত এলাকা থেকে মুজাহিদুল ইসলাম। উজানের ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সেই সঙ্গে নগরীতেও হাঁটু পানি। দুর্গতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছেছে কিনা আর মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? দুর্গত কিছু কিছু এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রশাসন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি এই যে একেবারেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এবং সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং তারা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে
কি ধরনের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি নির্ণয় করার চেষ্টা কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যদি আজকে পর্যন্ত বলি যে অর্থাৎ গত বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দিনভর বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু একেবারেই দুটি উপজেলার অর্ধ শতাধিক গ্রামে কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং মানুষের বিশেষ করে যাদের পুকুর ছিল পুকুরের মাছ এবং ফসলি জমি এবং সবজি সেইগুলো কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানুষ বলছেন যে তাদের সর্বস্বটুকু দিয়ে কিন্তু তারা চাষাবাদ করেছিলেন এবং এই আকস্মিক বন্যার কারণে তাদের যে ক্ষতি হয়েছে সরকার যদি আসলে সহযোগিতা না করে তাহলে তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু খুব হিমশিম খেতে হবে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি বিশেষ করে গ্রামের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিন্তু ভেঙে গেছে এবং মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই পরিস্থিতি স্বাভাবিক কবে নাগাদ হবে সেই বিষয়টি কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারেনি। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তেমে তেমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে পানির পরিমাণ কিন্তু বাড়ছে। অর্থাৎ বিশেষ করে গ্রামাঞ্চলের রাস্তাগুলো সেটি কিন্তু তলিয়ে যাওয়ার কারণে মানুষের যে চলাচলে ভোগান্তি সেটি কিন্তু আরও বেড়েছে এবং সেই বিশেষ করে সব বিষয়ে কিন্তু প্রশাসন নাগরিক নেতৃবৃন্দরা তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং নানানভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং প্রশাসন থেকে তাদের তালিকা করে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদেরকে সহযোগিতা করা হবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বন্যার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অব্যাহত বৃষ্টিতে কুড়িগ্রাম শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন শহরবাসী। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলাবদ্ধতার কারণ ও দুর্ভোগ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনি আসলে যেমনটি বলছিলেন কুড়িগ্রামে কিন্তু গতকাল শুক্রবার আসলে বিকেল থেকে ভারী বর্ষণ সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু কুড়িগ্রাম শহরের বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং অফিস আদালতের সামনের যে সড়কগুলো রয়েছে এই সড়কে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে সড়কগুলো আমি ঘুরে দেখেছি, সেখানে হাঁটু পানি আসলে জমেছে, যার ফলে কিন্তু ওই রাস্তায় চলাচলকারী মানুষজন আসলে দুর্ভোগে পড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রাম শহরের যে ফায়ার সার্ভিস যে অফিসটি রয়েছে তার সামনে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু গতকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছে যার ফলে কিন্তু এই ফায়ার সার্ভিস অফিসটি আসলে অফিস চত্বরে আসলে হাঁটু পানি জমেছে। আপনাকে একটু যদি দেখাতে, তারপরও কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু একটা দুর্ভোগে পড়েছে চলাচলে। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি এই ভারী বর্ষণের ফলে কিন্তু দিনমজুর শ্রেণীর মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষজন রয়েছে, তারা কিন্তু একটা বিপাকে পড়েছে। কেননা মানুষ আসলে খুব একটা প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে হচ্ছে না। এছাড়াও কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস বলছেন যে আগামী 9 তারিখ পর্যন্ত কিন্তু আসলে বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। এছাড়াও কিন্তু গত 24 ঘন্টায় আসলে কুড়িগ্রামে 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও কিন্তু এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। নদী পাড়ের যে মানুষজন রয়েছে তারা কিন্তু একটা আতঙ্ক রয়েছে। ডানা, এই ছিল আসলে বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি কুড়িগ্রাম থেকে। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক রাষ্ট্রপতি ও দেশের খ্যাতিমান চিকিৎসক AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার রাত 3:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ফুসফুসের সংক্রমণ নিয়ে 2 অক্টোবর হাসপাতালে ভর্তি হন বদরুদ্দোজা চৌধুরী। দীর্ঘদিন ধরে ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি চৌধুরী। এভাবে আমাদের সবার সাথে থেকে একেবারে মনোযোগ করে আল্লাহ আপনারা সবাই যেহেতু রাজনীতি করতেন, হয়তো রাজনীতির কারণে, রাজনীতির বক্তব্যের কারণে, রাজনীতির সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন। শনিবার সকাল 8:30টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। বাদ জোহর বাড়িধারার বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা হবে। আগামীকাল নিজ বাড়ি মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বর্ণাঢ্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী।
মুন্সিগঞ্জের সন্তান বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৭৮ সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব ছিলেন তিনি। চিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জিয়াউর রহমানের সরকারে উপপ্রধানমন্ত্রী এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে বিএনপি ছেড়ে ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশের নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ৪ দিনের ব্যবধানে ফের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় ৪৭ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। শিপিং কর্পোরেশনের দাবি, নাশকতা থেকে ঘটেছে অগ্নিকাণ্ড। ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে একেম নাজিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হঠাৎ বিকট শব্দ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই ২ ঘন্টা জ্বলতে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ। রাষ্ট্রীয় শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ৪ দিনের মাথায় ফের শুক্রবার রাত ১:১টার দিকে বাংলার সৌরভে আগুন লাগে। উদ্ধারে কাজ করে কোস্টগার্ড ও নৌবাহিনী। জাহাজে ১১,০০০ টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও ৩টি টাগ যোগদান করে। সর্বমোট ৭টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে সাগরে লাফিয়ে পড়েন অনেক নাবিক। এ সময় ৪৮ জন নাবিকের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করা হয়, তবে বাঁচানো যায়নি সাদেক নামের এক নাবিককে। ওই দেখার পরে আর বিস্ফোরণ তো সবাই কেঁপে উঠছে। আমরা অনেক করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। আওয়াজ হয়েছে ধারাম করে, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই দেখি এসপটে ৩-৪টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি। ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। জাহাজটিতে ১১,৬০০ মেট্রিক টন ক্রুড অয়েল ছিল। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেকের দাবি, নাশকতা থেকে ঘটেছে এ ঘটনা। ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত, তাই তাদেরকে সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, মাত্র ২-৩ দিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার প্রাথমিক সংস্কারটাই না করতে পারি, কিছু দিক নির্দেশনা না দিতে পারি, শিক্ষা কমিশন তো জাতীয় দর্শন, জাতীয় যে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করি, সবগুলোর সাথে জড়িত। সেটা হয়তো আগামীতে যে
নির্বাচিত সরকার আসবে, যাদের জনসমর্থন থাকবে, তারাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা, হয়তো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করতে পারবে।